তো আমরা সর্বপ্রথম আজকে মেনুগুলো শুরু করছি, একটা একটা করে সব মেনুগুলো শেষ করব। ওকে, দেখেন এখানে আমরা তো অলরেডি টুলসগুলো জানি। হ্যাঁ, টুলসগুলো সম্পর্কে অলরেডি জেনে ফেলছি আমরা। গত লাস্ট ক্লাসে আমরা অ্যানিমেশন পর্যন্ত দেখছি, তাই না? অ্যানিমেশন দেখছি। তো আজকে আমরা শুরু করছি যে এর সাথে রিলেটেড যে মেনুগুলো আছে এগুলো যদি শেষ করতে হয়, পরবর্তীতে আমরা প্রজেক্ট আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো আমরা শুরু করছি এখানে যে প্রথম হচ্ছে ফাইল মেনু আছে। অর্থাৎ আমরা সব কিছু যে দেখবো তা না, যেগুলো একদমই ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলো আমরা জেনে নেব, যেগুলো আমাদের কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে মানে সবসময় লাগবে এরকম বিষয়গুলো। তো এখানে দেখছি যে ফাইল মেনু, এখানে যে অপশনসগুলো আছে এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, এডিট মেনুতে কি আছে, ইমেজ, অলরেডি ম্যাক্সিমাম নিয়ে আমরা কাজ করছি, ম্যাক্সিমাম অপশনস নিয়ে আমরা অলরেডি কাজ করে ফেলছি। তারপরেও জিনিসগুলো রিভিউ হয়ে যাবে যে কেন কোনটা ইউজ হচ্ছে। ওকে, তো দেখেন এখানে ফাইল মেনুতে কি আছে, নিউ, ওপেন, ব্রাউজ, ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট ফাইল। এগুলো কোনটা কি এটা অলরেডি বোঝা যাচ্ছে। ফাইল থেকে নিউ কি, নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, তারপর হচ্ছে ওপেন, কোনো ফাইলকে বা কোনো ইমেজকে ওপেন করার জন্য। কি এগুলো ঠিক আছে তো, নাকি নাকি এগুলো দেখাতে হবে? হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে ব্রাউজ, ব্রাউজ সম্পর্কে কিছু বলতে হবে। হ্যাঁ, ব্রাউজ সম্পর্কে বলতে হবে। কি ব্রাউজ কি জানি না, তাহলে হলো ব্রাউজ কি? এখানে নিউ তো জানি, নতুন ডকুমেন্ট, তাই না? আমরা ফাইল থেকে ওপেন জানি, যে ওপেন করার পরে যে কোনো একটা ছবি সিলেক্ট করে ওপেন দিলাম, ওপেন হয়ে গেল, ঠিক আছে। কিন্তু তাহলে ব্রাউজ কি? ব্রাউজ হচ্ছে সফটওয়্যার একটা, যে আমরা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করি, ব্রিজ নামে একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যায়, ব্রিজ নামে একটা সফটওয়্যার ইনস্টল হয়, আর সেটাকে ব্রাউজার হিসাবে ইউজ করা হয়। কেমন? এই ব্রাউজ থেকে যদি কোনো ছবি ওপেন করি তাহলে সুবিধাটা কোথায় সেটা একটু দেখি। ব্রাউজ থেকে যখন রান করবো তখন ব্রিজ সফটওয়্যারটা রান হবে। রান হওয়ার ফলে যেটা হয়, এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটার সাথে এটা ইয়ে করা আছে, মার্জ করা আছে। কি দিছে, অ্যাডেড এ ব্রিজ, ডু ইউ ওয়ান্ট টু এমবেড ইট? আচ্ছা, সে ইয়েস দিলাম। এরকম ব্রিজ, এই যে সফটওয়্যারটা, এটা ওপেন হবে। এটা ওপেন হলে এখান থেকে কোনো ফাইলকে ওপেন করার সুবিধাটা কোথায়? ফাইল থেকে ওপেন, এটা এটা এরকম ওপেন থাকবে। ওপেন থাকলে সুবিধাটা কি, যে যেখানে আমি যাব এরকমভাবে যে কোনো একটা ফোল্ডারে গেলাম, যাওয়ার পর হয়তো এখান থেকে আমি ছবি একটা ওপেন করব। হ্যাঁ, যেমন আমি এখান থেকে যাচ্ছি ইমেজ ব্যাকআপ, এখানে সব কিছু পাবো এই যে গুছানো অবস্থায়। গুছানো বলতে আমরা ফাইল থেকে ওপেনে গেলে যেভাবে মাই কম্পিউটারটা দেখা যায়, এটা সেটাই দেখা যাবে। এখানে সুবিধাটা হচ্ছে ছবিগুলোকে থাম্বনেল আকারে দেখাবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ছবির ডিটেলস ডিসক্রিপশনস থাকবে এই যে এখানে, যে এই ছবিটা কি মেমোরি সাইজে আছে, তার সাইজ কি আছে, কোন ফরম্যাটে আছে, কবে কি, এগুলো সব কিছু এখানে আমরা পেয়ে যাচ্ছি। বুঝা গেছে? এবং এরপরে এই ছবিটা সিলেক্ট করে আমি ছবিটাতে জাস্ট ডাবল ক্লিক করলে এটা অটোমেটিক্যালি কোথায় চলে যাবে, ফটোশপে চলে যাবে। দেখেন ডাবল ক্লিক করছি, ফটোশপে চলে আসে। তাহলে কি ব্রিজ ক্লোজ হয়ে গেছে? না। নর্মালি আমরা ফাইল থেকে যখন ওপেন করি তখন কি হয়, একটা ছবি ওপেন করলে ওটা ক্লোজ হয়ে যায় ডায়লগ বক্সটা, নাকি? কিন্তু এখানে ব্রিজ থেকে যখন কোনো কিছু ওপেন করবো তখন এটা ব্রিজটা এখানে থাকবেই, ব্রিজটা এখানে থাকছে, এবং যেটা পছন্দ এটাকে ডাবল ক্লিক করছি, এটা ওখানে ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই যে ব্রিজ থেকে এরকম, না না রাখতে হয় না, ওই মাই কম্পিউটারের ফাইলটাকে সেইখানে শো করছে। হ্যাঁ, ওইটাকে সেই যেভাবে এই যে কম্পিউটার, এই যে কম্পিউটারে গেলে, রাইট, এই যে কম্পিউটারে গেলে কম্পিউটার এখান থেকে সব কিছু যেই ড্রাইভে আমরা যেতে চাই, হ্যাঁ, সব ড্রাইভগুলো সে শো করবে। হ্যাঁ, অর্থাৎ যেভাবে আমরা মাই কম্পিউটারে যে আমরা যেভাবে ওপেন করছি, সুবিধাটা এই যে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এখানে থাম্বনেল আকারে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, ইভেন এক একটা ছবির সব ডিসক্রিপশন পাচ্ছি। যেমন এখানে আমি চলে গেলাম ম্যাটেরিয়ালসে, ফ্যাকাল্টি, এখানে ম্যাটেরিয়ালস, এখানে যাওয়ার পর আমি যখন ইমেজ ব্যাকআপে গেলাম, এখানে ছবির সব ফোল্ডারগুলো তো আছে, যে কোনো ফোল্ডারে গেলে এটা কি হচ্ছে, এটা ছবিগুলোকে একদম থাম্বনেল আকারে দেখাচ্ছে, এবং যেই ছবিটা সিলেক্ট করছি সেটার এখানে পুরো ডিটেলসটা পাচ্ছে, যেটা নর্মালি আমরা তো পাবো না। বুঝে গেছে? নর্মালি কি এরকম পাবো না। তাহলে সেটা, এবং আমরা এরকম এক বা একাধিক ছবি এরকম সিলেক্ট করার পরে যখন ডাবল ক্লিক করবো তখন সব ছবিগুলো এখানে ওইভাবে ওপেন হয়ে যাবে। না, কন্ট্রোল ধরে। হুম, ঠিক আছে। তো এই যে ব্রিজ, আবার এখানে এটা ক্লোজ হয়ে যায়নি। কী হয়, নর্মালি কী হয়, ক্লোজ হয়ে যায় না, আবার ফাইল থেকে ওপেন ক্লোজ হবে না, যে ব্রিজ এখানে থাকবেই। তার মানে ব্রিজটা এখানে থাকলেই যখন যে ছবিটা ডাবল ক্লিক করলাম ফটোশপ ওপেন হয়ে গেল। কি বুঝাতে পারছি? তাহলে এই ব্রিজটা আমরা ইউজ করতে পারি এখন থেকে। ঠিক আছে? আচ্ছা, এই হলো ব্রিজের ফ্যাসিলিটিস। আচ্ছা, গেল। এবার আমরা চলে আসি, তাহলে আমরা ফাইল থেকে ব্রাউজ করে কীভাবে ওপেন করি সেটা বুঝলাম।
তারপর ওপেন অ্যাজ হচ্ছে একটা ছবি ওপেন আছে, সেটাকে আবার আরেকবার ওপেন করার জন্য ওপেন অ্যাজ ইউজ করতে পারি আমরা। আচ্ছা, তারপর ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট মনে আছে? বলছিলাম স্মার্ট অবজেক্ট বলিনি, তাহলে স্মার্ট অবজেক্টের বিষয়টাও একটু বলি। যে স্মার্ট অবজেক্ট হচ্ছে যে কোনো লেয়ারে একটা ছবিকে আমরা স্মার্ট অবজেক্ট আকারে রাখতে পারি, এবং সেটার বেনিফিটটা কি সেটাও আমরা দেখে নিতে পারি। কীরকম বেনিফিট, যেমন যে কোনো একটা ছবি ওপেন করার পর, যেমন একটা কন্ট্রোল এন দিয়ে একটা ছবি, সে এখানে কন্ট্রোল এখান থেকে ব্রিজ থেকে আনি, ব্রিজে যে আমি একটা ছবি ওপেন করছি, যেমন মানুষের ছবি হলে ভালো বোঝা যাবে। ইমেজ ব্যাকআপ ফ্যাশন, এটা একটা ছবি। ওকে, এই ছবিটাকে আমি একটা ডকুমেন্টে ইউজ করছি, কন্ট্রোল এন, আমি একটা ডকুমেন্ট নিলাম, যেমন ওয়েবি নিলাম, এই ডকুমেন্টে এই ছবিটা নিয়ে আসলাম, এটা একটা ছবি, রাইট? এবার এটা একটা লেয়ার আছে, কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার নিলাম, তার মানে ছবিটা কয়টা আছে? দুটা। এবার দেখেন একটা লেয়ারকে আমি স্মার্ট অবজেক্ট করে নিব কিভাবে? এই লেয়ারের উপরে রাইট ক্লিক করে এটাকে আমি স্মার্ট অবজেক্ট করে নিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তার মানে এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট আর এটা হচ্ছে নর্মাল। কি বুঝা গেছে? নিচের ছবিটা নর্মাল, উপরেরটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। আচ্ছা, এবার দুইটাকে ছোট করি, এই স্মার্ট অবজেক্টকে ছোট করলাম, এন্টার প্রেস করলাম, আবার এটাকেও ছোট করলাম, কন্ট্রোল টি। ঠিক আছে, দুইটা ছবিকে ছোট করছে না? এবার আবার বলছি না, এগুলো আবার বড় করার প্রয়োজন হতে পারে তো নাকি? এবার আবার বড় করবো, তাহলে এটাকে বড় করি, কন্ট্রোল টি। কি হয়েছে ছবি? এটা কি হয়েছে? ফেটে গেছে। কারণ ফটোশপ হচ্ছে একটা সফটওয়্যার, যেটা হয় কি একটা ছবিকে যখন আমরা ছোট করব তখন সে তার মেমোরি থেকে সেই এক্সট্রা পিক্সেলগুলোকে ফেলে দিবে। ঠিক আছে, তো পরে যখন বড় করবো তখন তো সেটা সে পাচ্ছে না, তখন সে এটাকে কী করছে, হ্যাঁ, তখন মানে ছোটও করা যাবে কিন্তু বড় করতে গেলে সেটা তখন নষ্ট হয়ে যাবে। তো ঠিক সেমভাবে তাহলে এটা কি হচ্ছে দেখি এবার, কন্ট্রোল টি। এটা কি আছে? এটা ঠিক আছে। তার মানে স্মার্ট অবজেক্ট কী করে, নির্দিষ্ট সাইজ থেকে এটাকে ছোট করলে বা তা বড় করলে নির্দিষ্ট সাইজ থেকে, আর এর চেয়ে বড় করলে তো ফেটে যাবে, কারণ তার যে সাইজটা ডিফল্ট সাইজটা ছিল সেটার থেকে যদি ছোট করে আবার পরবর্তীতে বড়ও করে তাহলে ওইটা ঠিক থাকবে স্মার্ট অবজেক্টে, কিন্তু নর্মাল লেয়ারে থাকবে না। তাহলে কি এটা প্রয়োজন আছে? হ্যাঁ, স্মার্ট অবজেক্টের প্রয়োজন আছে, কিন্তু কখন? এটা যখন কোনো একটা ছবির মধ্যে কোনো কাজ করব না, যেমন এটাতে যদি আমি এখন ইরেজার ইউজ করি বা কোনো কিছু, তাহলে কিন্তু এটা করা যাবে না, বা কোনো এফেক্ট এটার মধ্যে সেভাবে, হ্যাঁ কিছু এফেক্ট দেওয়া যাবে, যেমন ব্লেন্ডিং এফেক্টগুলো দেওয়া যাবে, কিন্তু এটাকে ইরেজ বা কাটা ছাটার যে বিষয়গুলো আছে সেটা করা যাবে না। হ্যাঁ, নর্মাল করার পরে যাবে, কিন্তু এমনি যাবে না। ঠিক আছে, এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছোট বড় করব। রাইট, বিষয়টা হচ্ছে যে একটা ছবিকে ছোট বড় করার প্রয়োজন হতে পারে, যেমন ছোট করছি কিন্তু এটা বড় করার হতেও পারে, তখন ওই বড় থাকা অবস্থায় এটাকে স্মার্ট অবজেক্ট করে রাখলে সমস্যাটা হবে না। বড় করতে হতে পারে, হ্যাঁ হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে নিলে এটা সুবিধাটা পাওয়া যাবে। তো এটা ওর নিজের বুদ্ধি দিয়ে না, এখানে ছবি আনলে আমি বলি বিষয়টা একদমই সিম্পল, এতটুকু বুঝলে বাকি কাজ আপনার সময় মতো আপনি নিজে করে নিতে পারবেন। আপনারা এতটুকু বুঝছেন তো যে ছবিটা কিসের জন্য স্মার্ট অবজেক্ট ইউজ করছি, যে এটা ছোট বড় করলে জিনিসটা কি থাকবে, ঠিক থাকবে স্মার্ট অবজেক্ট। তার মানে এখন আপনি আপনার প্রয়োজন, এখন এবং আমি এই শর্তটা বলে দিছি যে স্মার্ট অবজেক্টটা লেয়ার করে ফেললে পরে ওটাকে কাটাছাটা করা যাবে না। তাইলে এখন আপনি আপনার প্রয়োজন মতো তো বুঝবেন যে যে হ্যাঁ তাহলে এটা কী করব, কী করা উচিত। ঠিক আছে,
তো এটা নিজেরা তখন এখন কাজের ক্ষেত্রে নিজেরা ইউজ করবেন, যে কখন করবেন কখন, এতটুকু তো বুঝতেছেন যে হ্যাঁ একটা ছবি আমার এটা পরবর্তীতে বড় করা হতেও পারে, তাহলে সেটা বড় থাকা অবস্থায় স্মার্ট অবজেক্ট করে ছোট করেন। এটা হলো ফ্যাক্ট। ওকে, এবার চলে আসি, এবার ফাইল থেকে স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন করব কেন? যদি একটা ছবি মনে হচ্ছে যে না এটা স্মার্ট অবজেক্ট হিসেবেই ওপেন করবো, এখানে লেয়ারে রাইট ক্লিক করে না, তাহলে সেক্ষেত্রে ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট দিয়ে এই যে ছবিটা সিলেক্ট করে ওপেন দিব, তাহলে এটা স্মার্ট অবজেক্ট আকারেই আসবে। দেন এই লেয়ারটা স্মার্ট অবজেক্ট, এটা ছোটো বড়ো করলে কী হবে? এটা ফাটবে না। আমার কথা বোঝা গেছে? ওপেন করার সময় সেই স্মার্ট অবজেক্ট আকারে ওপেন হবে। আর যদি ওপেন করে ফেলি পরবর্তীতে স্মার্ট অবজেক্ট, তাহলে রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্ট। বোঝা গেছে? যে কোনো ছবি পরবর্তীতে যদি স্মার্ট অবজেক্ট করতে চাই, তাহলে রাইট ক্লিক করে এখান থেকে আমরা স্মার্ট অবজেক্টে করে নিতে পারি। কি ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি আছে ফাইল থেকে? ওপেন রিসেন্ট ফাইল। রিসেন্ট ফাইল বলতে কি বোঝানো হচ্ছে? লাস্ট যে ফাইলগুলো আছে, লাস্ট যে ফাইলগুলো আমি ওপেন করছি ফটোশপে, সেটার লিস্টটা এখানে শো করবে। ঠিক আছে? কয়টা ফাইল দেখাচ্ছে? লাস্ট 10টা। লাস্ট 10টা ফাইল এখানে সে শো করছে, যেগুলো আমি লাস্ট ওপেন করছি। যেমন আমরা কাজ করতেছি, তো হঠাৎ করে এখন কিছুক্ষণ আগে যেটা কাজ করছি সেই ফাইলটাই দরকার, তখন ফাইল থেকে আবার ওপেনে যে ওখান থেকে ওপেন করার চাইতে রিসেন্ট ফাইল থেকে ওপেন করানোটা সহজ না? কি বুঝা গেছে? হ্যাঁ। তারপরে যেটা আছে এটার দরকার নেই, ক্লোজ, ক্লোজ অল, ক্লোজ টু গো অ্যান্ড ব্রিজ। এখানে কি হচ্ছে? গো টু ব্রিজ, অর্থাৎ ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল, যে ফাইলটা সিলেক্টেড আছে। ক্লোজ অল দিলে কি হবে? সবগুলো ক্লোজ হয়ে যাবে। ক্লোজ টু গো, ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ, অর্থাৎ ক্লোজ করবে এবং ব্রিজে চলে যাবে। হ্যাঁ, যে ফাইলগুলোকে ক্লোজ করবে এবং সে কী করবে? এখানে নো দিলাম, ক্লোজ করলো এবং সে ব্রিজে চলে গেল। হ্যাঁ, এই হচ্ছে ক্লোজ অ্যান্ড গো টু ব্রিজ। তারপরে আসছে সেভ অ্যাজ। হ্যাঁ, সেভ তো আমরা জানি, সেভ জানি না? সেভ কি? কোনো একটা কাজ করার পরে যদি সেটাকে সেভ করতে হয়, তাহলে সেটা সেভ। আর কি আছে ফাইল থেকে? সেভ অ্যাজ। সেভ অ্যাজ হচ্ছে কেন? হ্যাঁ, সিম্পল। চুপ করে আছেন কেন? কিছু বুঝতেছেন না, বুঝেন না? সেভ অ্যাজ কেন? একটা ফাইল সেভ করা আছে, বাট এটাকে অন্য একটা নামে সেভ করব, কি ঠিক না? একটা ফাইল সেভ করা আছে, এটাকে অন্য নামে, এটা কেন প্রয়োজন? যেমন একটা ফাইল সেভ করা, এটাকে আরেকটা নামে সেভ করার প্রয়োজনীয়তার কথা। যেমন হ্যাঁ, সেটা যে শুধু তা না। হ্যাঁ, এর বাইরে যেমন হচ্ছে যে আমরা ব্যাকআপ নিয়ে কাজ করার অভ্যস্ত হতে হয়। যেমন আমরা যখন বড় কাজ করি তখন ব্যাকআপ রাখি। কেমন ব্যাকআপ? জেসি একটা কাজ করলাম, সে আজকে সারাদিন করলাম, এখন যখন সারাদিন একটা কাজ করছি, একটা ফাইল আমার হঠাৎ করে যদি এটা করাপ্ট হয়, ফাইল করাপ্ট হয়, এটা তো জানেন। যেমন আমি কাজ করতেছি, এই মুহূর্তে হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়, তাহলে অনেক ক্ষেত্রেই ফাইলটা করাপ্টেড হয়ে যায়। আর করাপ্টেড হওয়া মানে কি? এই ফাইলটা কোনো অবস্থাতে আর ওপেন হবে না। এখন আপনি কাজ করতেছেন, তো কাজ করতে করতে হঠাৎ করে দেখা গেল যে ইলেকট্রিসিটি চলে গেল, আর আপনার ফাইলটাও করাপ্টেড, তাহলে সারাদিন যে কাজটা করছেন পুরোটাই শেষ। তার মানে সারাদিনের পুরো এফোর্টটা যদি নষ্ট হয়ে যায়, তখন আপনার কেমন লাগবে? সেজন্য আমরা কি করি? আমরা করি কি, সবসময় একটা ইম্পর্ট্যান্ট কাজ করলে, যদি সেটা বেশি সময়ের হয় বা কম সময়েরই হয়, আমরা করি কি, একটা সেভে কপি রেখে দিই। তখন করি কি, কিছুক্ষণ পর ওটাতে আপডেট করে সেভ করে দিই। তাহলে কি হয়, আমার যেটা ওপেন আছে সেটা তো আছেই, কিন্তু একটা ব্যাকআপ আমার রয়ে যাচ্ছে, যে কোনোভাবে যদি এটা অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়, তাহলে ওই ফাইলটা আমাকে ব্যাকআপ দিবে। এবং এটা সবাইকে অভ্যস্ত হতে হবে। আপনাদের প্রফেশনাল যখন কাজ করবেন, তখন অবশ্যই আপনাকে অভ্যস্ত হতে হবে সেভ এজে, তার মানে একটা ব্যাকআপ কপি রেখে দেওয়ার জন্য। তাতে করে আপনার জন্য সুবিধা, যে এরকম কখনো কোনো বিপদে পড়বেন না। ঠিক আছে? বুঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ঠিক আছে। তারপরে চেক ইন দাও, এখানে সেভ ফর ওয়েব ডিভাইস, এটা তো বলা হয়েছিল মনে হয়, সেভ ফর ওয়েব ডিভাইস। হ্যাঁ, এটা বলা, এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে সেভ ফর ওয়েব কেন? সেভ ফর ওয়েব নাম শুনলে বোঝা যাচ্ছে যে এটা মূলত ইলেকট্রনিক মিডিয়ার জন্য বা ওয়েব মিডিয়ার জন্য এটাকে আমরা ইউজ করে থাকি, নাকি? সেভ ফর ওয়েবটা। আচ্ছা, কীরকম এটা? সেভ ফর ওয়েবে প্রেস করলে এখানে আসতেছে আমাদের এরকম অরিজিনাল অপশন আছে, অপটিমাইজ আছে, 2 আপ আছে, 4 আপ আছে। এরকম 2 আপ 4 আপ এই যে বিষয়গুলো আছে, এটা কীভাবে কাজ করতেছে সেটা দেখি। যে অপটিমাইজ বলতে কি, এটাকে কম্প্রেস করা। হ্যাঁ, এটা 2 আপ বলতে দুইটা পার্ট দেখাবে, একটা অরিজিনাল আর একটা হচ্ছে এটা। আর এটাতে শুধু অপটিমাইজ একটা পার্ট দেখাচ্ছে। এটাতে 2 আপ বলতে অরিজিনাল ফাইল এবং কম্প্রেস ফাইলের মধ্যে পার্থক্য দেখাচ্ছে। 4 আপ বলতে 4টা ভাগে ভাগ করে দিচ্ছে, যেটা অরিজিনাল আরও 3টা ভাগে ভাগ করে আছে, যে এটাতে এক ধরনের কোয়ালিটি 100, এটাতে কোয়ালিটি দিলাম 50, এটাতে দিলাম 25, এভাবে ভাগ করে কোনটা থেকে কোনটা কতটুকু মেমোরি আসলো
যেমন এটাতে 100% কোয়ালিটিতে 131 কিলোবাইট, এটাতে 50% কোয়ালিটিতে 47 কিলোবাইট, এটাতে 25% কোয়ালিটিতে 34 কিলোবাইট। এখন আমি কোনটা নিব? তাহলে কি এটা থেকে এটা পার্থক্য তো বুঝতেছি। আমি যদি মনে করি যে না এটা থেকে এটা পার্থক্য খুবই কম, তাহলে আমি এটাকে নিতে পারি, এটা যেহেতু মেমোরি সাইজ কম। এভাবে কম্পেয়ার করে একটা ফাইলকে চুজ করে সেটাকে কম্প্রেস করা, অর্থাৎ যে সেটাকে লো মেমোরিতে সেভ করা। সেজন্য এই সেভ ফর ওয়েবটা খুবই ইম্পর্ট্যান্ট। কেন? আমরা যখন ওয়েবে কাজ করি আমাদের প্রথম টার্গেট থাকে একটা ওয়েবসাইটকে কত হালকাভাবে তৈরি করা যায় গ্রাফিক্যালি। কেন? ওয়েবসাইটের ইমেজগুলো বা গ্রাফিক্যাল পার্টগুলো যত হালকাভাবে সেভ করতে পারবো ওয়েবসাইটটা তত দ্রুত লোড হবে, আর যত দ্রুত একটা ওয়েবসাইট লোড হবে ইউজার তত কমফোর্টেবল হবে লো ব্যান্ডউইথের মধ্যেও। ঠিক আছে? যেমন আমি একটা ওয়েবসাইটে ঢুকছি, তো সেই ওয়েবসাইট ওপেন হতে হতে আমার 3টা, হ্যাঁ, তো এখন এরকম যদি টাইম কনজিউম হয় তাহলে কি ইউজার কী হবে? ওই ওয়েবসাইটটা থেকে বের হয়ে আসবে। তাহলে কী হলো? ইউজার ফ্রেন্ডলি হলো না। আর সেই জন্য একটা ডেভেলপার, ওয়েব ডেভেলপার যারা কাজ করে তাদেরকে এই দিকটার দিকে অবশ্যই মাথায় রাখতে হয় যে একটা ওয়েবসাইট কতটুকু হালকা লাইটভাবে তৈরি করা, যাতে ওটা মেমোরিটা অনেক কম মেমোরিতে। এখন কম মেমোরিতে হবে কীভাবে? একটা ইমেজের সাইজ যদি, যেমন একটা গ্যালারিতে আমি ঢুকলাম, তো গ্যালারিতে ঢোকার পরে একটা ইমেজে ক্লিক করলে ইমেজ ওপেন হতে হতে দেখা গেলো যে আমার 5-10 মিনিট চলে যাচ্ছে, তো আমি কি এটা ইউজ করবো না? তো সেই ক্ষেত্রে এটাই বোঝা যাচ্ছে যে এখানে যেই ইমেজটা 131 কিলোবাইট, হ্যাঁ হ্যাঁ, এটাকে যদি আমি এরকম নর্মালি সেভ করি, যেমন এই ইমেজটাকে যদি ডাইরেক্ট সেভ করি, আমি ফাইল থেকে সেভ এস দিয়ে জেপিজিতে সেভ করি, তাহলে এটা কেমন হচ্ছে? এটা সেভ প্রেস করলাম, তো এটা এরকম 100%, এটাকে প্রোগ্রেস দিলাম, সে হাই মেমোরিতে ওকে দিলাম, তাহলে এটা দেখা গেল কত কত কিলোবাইট হয়েছে? দেখা গেল যে এটা প্রপার্টিসে যে দেখতেছি যে 152 কিলোবাইট হয়েছে। কিন্তু এই ফাইলটাকে আমরা অনেক কম্প্রেস করে আমরা এটাকে সেভ করতে পারি। কেমন? যেমন ফাইল থেকে সেভ ফর ওয়েব ডিভাইস, এখানে আসার পর এখান থেকে আমরা এটার মধ্যে কোয়ালিটি, যেমন এটাতে 100% কোয়ালিটি 131, এখানে যে দুইটার মধ্যে আমি পার্থক্যটা দেখবো যে খুব বেশি পার্থক্য আছে কিনা। যেমন এটা দেখতেছি না, মোটামুটি সিমিলারই, তো এখানে এটা কত? 50 কোয়ালিটি, আর এটা হচ্ছে 100% কোয়ালিটি। তো আমি যেহেতু দেখলাম যে দুইটার মধ্যে কোয়ালিটি মোটামুটি সিমিলার, তো তখন আমি ওইটাকে না নিয়ে এটাকেই প্রেফার করছি। তাহলে এটা নিয়ে আমি কী করলাম? এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে সেভ দিলাম, দেওয়ার পরে দেন আমি এটাকে সেভ করছি টু সেভ। তাহলে কি হলো? এবার আমরা এখানে যেয়ে দেখি যে এটা ছিল 152 কিলোবাইটের, এই ইয়েটা 151 বা 152 কিলোবাইট, আর এটা যেটা হলো সেটা হচ্ছে আমাদের মাত্র 47 কিলোবাইট। তাহলে কোনটা প্রেফার করছি আমি? অবশ্যই অর্ধেক সময়, অর্ধেকের বেশি, তার মানে 3 ভাগের 1 ভাগ। যে দুইটা কিন্তু আলাদাই, দেখেন এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 1, দুইটা সেম না দেখতে? আমি কিন্তু এপাশে ওপাশে যাচ্ছি, দুইটা ছবিতে এই যে দেখেন, এখন এটা হচ্ছে জিকো আর এটা হচ্ছে জিকো 2, তার মানে দুইটাই তো সেম দেখতে নাকি ছবি? তাহলে সেম, কিন্তু কি পার্থক্যটা কোথায় আছে? মেমোরি সাইজে। কোনটা আগে লোড হবে? যেটা কম মেমোরি। তাহলে আমরা কি করি? এভাবে ছবিগুলোকে কম্প্রেস করে নিতে পারি। কার মাধ্যমে? সেভ ফর ওয়েবের মাধ্যমে। যেমন আমি একটা ফেসবুকে একটা ছবি আপ করব, আমি প্রথমে আপনাদের ইমেজ কম্প্রেস বুঝাইছিলাম একবার, ঠিক আছে? ইমেজ কীভাবে কম্প্রেস করতে হয়, হ্যাঁ, ক্রপিংয়ের সময় তো দেখাইছিলাম ইমেজ কম্প্রেস সাইজটা কীভাবে ছোট করা যায়। হ্যাঁ, তো ইমেজ কম্প্রেস একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা দিয়ে আমরা ইয়ে করতে পারি। তো এখানে তার মানে আমাদেরকে এই বিষয়টার দিকে অবশ্যই মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তো এখানে শুধুমাত্র যে আমাদের সেভ ফর ওয়েবে যে শুধুমাত্র জেপিজি ফরম্যাট, জেপিজি মানে কি? জেপিজি মানে হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ। জেপিজি হচ্ছে একটা ফাইল ফরম্যাট যেটা খুবই পপুলার স্টিল পিকচারের জন্য, স্টিল ইমেজের জন্য। কেন? কারণ জেপিজি অনেক লো মেমোরিতে ভালো কোয়ালিটির ছবি দেখাতে পারে, লো মেমোরিতে অনেক ভালো, এবং কালার সাপোর্ট অনেক বেশি। হ্যাঁ, মিলিয়নস অফ কালার সাপোর্ট করতে পারে জেপিজি ফরম্যাট, ঠিক আছে? মিলিয়নস অফ কালার সাপোর্ট করার জন্য একটা ছবি কী হয়? অনেক সুন্দর হয়, ঠিক আছে? তো সেই জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা লো মেমোরিতে এরকম জেপিজি ফরম্যাটে সেভ করে একটা ফাইলকে আমরা ইউজ করতে পারি ওয়েবের জন্য। তো এখানে জেপিজি ফর কি? জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্ট গ্রুপ, মনে থাকবে? আচ্ছা, শুধু হাত যে এভাবে দিয়ে রাখতেছেন, আমার ভিডিও যদি সেভ না হয় পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না। আপনারা কিন্তু একদম হাত একদম বুকে ধরে চুপ করে বসেছেন, লিখতেছেন না কিছুই। হ্যাঁ, আসেন।
আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আপনারা কিন্তু একদম হাত ধরে চুপ করে বসে আছেন শক্ত করে, পরে যখন কিছু বুঝবেন না আমাকে আমি যা বলার বলছি আপনাদের লিখে নিতে হবে। একটু সামনে আসেন। এ পাশে সামনে আসে, এ পাশে এখানে সামনে আসে। বসছেন? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কি বুঝাইতে পারছি? মনে তো হচ্ছে যে কিছুই বুঝতেছেন না, ভাবটা যেরকম দেখতেছি আপনাদের। রমজান আর আমি বলতেছি রোজা রেখে, আপনারা যে সাড়া দিবেন তাও মনে হচ্ছে যে কষ্ট হয়। ওয়েল, তো যেটা বলছিলাম যে এখানে ফরম্যাট কী কী আছে সেটা বুঝতে হবে। যেন এক্সামে যেমন আসবে, এক্সামে আসবে যে জেপিজি ডিসক্রিপশন দেন, তখন জয়েন্ট ফটোগ্রাফি এক্সপোর্ট গ্রুপ লিখতে হবে। এক্সামে আসবে আপনাদের কি যে সেভ ফর ওয়েবে কোন কোন ফাইল ফরম্যাট পাই, তখন লিখতে হবে কোন কোন ফাইল ফরম্যাট পাই। যে সেভ ফর ওয়েবে এনে পাই আমরা জেপিজি, জিআইএফ, পিএনজি 8, পিএনজি 24 এবং ডাব্লিউবিএমপি। তা জিআইএফ কি? জিআইএফ, জেপিইজি, পিএনজি 8, পিএনজি, তাহলে এগুলো কি? এগুলো ফাইল ফরম্যাট পাওয়া যায়। তার মানে এক্সামে আসলে লেখা যাবে যে কোন কোন ফাইল ফরম্যাট পাওয়া যায়। হ্যাঁ, ইভেন লিখতে হবে জিআইএফ কি। ঠিক আছে, জিআইএফ হচ্ছে আরেকটা ফাইল ফরম্যাট। এটার বেনিফিট কি? আমরা এতগুলো ফাইল ফরম্যাট কেন ইউজ করব, জিআইএফ কেন ইউজ করব? গত ক্লাসে বুঝাইছিলাম জিআইএফ এর কথা, ভুলে গেছেন? তার মানে আপনারা গত ক্লাসে ভিডিওটা কি নিয়ে গেছিলেন? অ্যানিমেশন যে করলাম, অ্যানিমেশনের ভিডিও ক্লিপস গত ক্লাসে কাকে দেখালাম? অ্যানিমেশন আপনাদেরকেই তো নাকি? গত ক্লাসে কারা ছিলে? তো এরকম ভাবসাব এরকম কেন মনে হচ্ছে যে আমি কিছু দেখাইনি? অ্যানিমেশন কাদেরকে দেখালাম গত ক্লাসে? প্র্যাকটিস করেননি বাসায়? প্র্যাকটিস করা হয়নি? তো অ্যাটেন্ড করলো কে? কাকে দেখালাম? তো কি চুপচাপ আছো কেন? জিআইএফ কোন ফরম্যাটে সাপোর্ট করে? কেন জিআইএফ ইউজ করব? আশ্চর্য কথা। আর একটু পরে আসো। এই একটু আগে এসো, সামনে এসো। একটা বিষয় আমি আলোচনা করব, দেখাবো, ভিডিও দিয়ে দিব, আর এরকম রেসপন্স পাবো, তাহলে ভিডিওর প্রয়োজনটা কোথায়? আমার ক্লাসে শুধু যাওয়া আসার মধ্যে থাকলে তো কোনো প্রয়োজন নেই ক্লাস করার। হ্যাঁ, আপনি ছিলেন না গত ক্লাসে? আপনি হ্যাঁ ছিলেন, তো বলতে পারেন না কেন কিছু? কে বলছে জিআইএফ বলিনি? আমার অ্যানিমেশন সাপোর্টের জন্য জিআইএফ ফরম্যাট দরকার। ইভেন এখন পর্যন্ত মনে হয় অ্যানিমেশনটা আছে, এখানে আছে না? এই যে আছে, এই যে অ্যানিমেশন ফরম্যাটটা আমি যে করে দেখালাম, তারপর এটা সেভ করে দেখালাম, এটা কাকে দেখালাম তাহলে? এই যে এটা করে দেখালাম, কাকে করে দেখালাম? এই অ্যানিমেশনটা কি এমনি এমনি জেপিজিতে দেখাবে নাকি বলছি যে ভিডিওর মধ্যে যে এটা এরকম সেভ ফর ওয়েব দিয়ে অ্যানিমেশন অর্থাৎ জিআইএফ ফরম্যাটে সেভ করতে হবে? ঠিক আছে, তো এখানে কি হচ্ছে, আমরা জিআইএফ ফরম্যাটে ইমেজটাকে সেভ করব। যখনই যে কোনো একটা অ্যানিমেশন করব, অ্যানিমেশন করার পরে এটা জেপিজি ফরম্যাটে সেভ করলে বা পিএইচডি ফরম্যাটে আমরা দেখতে পাবো না, তাহলে কি করব? সেই অ্যানিমেশনটা তৈরি করার পর অ্যানিমেশনটাকে আমরা জিআইএফ ফরম্যাটে সেভ করব। আচ্ছা, এটা গেল অ্যানিমেশনের ক্ষেত্রে। এরপরে আছে যেটা, সেটা হচ্ছে পিএনজি 8 এবং পিএনজি 24। এগুলো কেন ইউজ করব? এগুলো ওয়েবের জন্য, যে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা পিএনজি 8 এবং পিএনজি 24 ইউজ করব। কেমন, কখন এটা প্রয়োজন? কখন প্রয়োজন? ওয়েবসাইটের জন্য কখন? ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট বলতে আমরা কি বুঝি? ব্যাকগ্রাউন্ডটা খালি থাকবে, অর্থাৎ আমি একটা লোগো ইউজ করব। হ্যাঁ, যেমন আমি এখানে দেখতেছি যে আমি এখানে 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 ক্রিয়েটিভ আইটির ফাইল আছে, যেমন এখানে সিআইটি প্রেজেন্টেশন, এর মধ্যে আমি কি রাখছিলাম আপনাদের মনে আছে? পাওয়ার পয়েন্ট যখন দেখাইছিলাম, এখানে ইনফোতে যে এই যে ক্রিয়েটিভ আইটির লোগোটা ওপেন করলাম, ওপেন করার পরে এই লোগোটাকে যখন আমি এখানে আমার এই ডকুমেন্টে নিয়ে আসছি, তখন দেখা যাচ্ছে যে লোগোর বাকি জায়গাগুলো খালি। কেন খালি এটা? কেন খালি এটা? এটা ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট রাখা আছে, তার মানে কোন ফরম্যাটে সেভ করা আছে? কোন ফরম্যাটে সেভ করা আছে? পিএনজিতে।
আর পিএনজিতে সেভ করছি বলে কিন্তু এটা খালি আছে। যেমন আমি এটাকে যদি সেভ করি ফাইল থেকে সেভ ফর ওয়েব বা সেভ এস দিয়ে যদি এটা জেপিজিতে সেভ দিই তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে কি আসবে, কালার আসবে। এরকম সেভ দিলাম, এটা ডেস্কটপে আমি এটাকে সেভ করলাম, ভালো কথা। তাতে কি হলো, এখন যদি আমি সেটাকে ওপেন করি, এই যেখান থেকে ডেস্কটপ থেকে যদি সেই লোগোটাকে ওপেন করি, তাহলে কি হচ্ছে, এটা ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকছে। এবং এটাকে যদি আমি আমার ডকুমেন্টে নিয়ে আসি তাহলে কি দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডে সাদা। বা এটা আমি যদি একটা ওয়েবসাইটেও নিয়ে যাই তাহলে কী হবে, ব্যাকগ্রাউন্ডে সাদা কালার থাকবে। তাহলে আমি এরকম যদি কোনো একটা কাজ, এটা একটা প্রোডাক্ট হতে পারে, এটা একটা মানুষের ছবি হতে পারে, এটা একটা লোগো হতে পারে, যেটাই হোক, কিন্তু আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, শুধু ওই ইমেজটা বাদ দিয়ে, তাহলে আমাকে কী করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়ে কিসে সেভ করতে হবে, PNG 8 অথবা PNG 24। এখন PNG 8-এ কেন সেভ করবো, PNG 24-এ কেন সেভ করবো, সেটা তো বুঝতে হবে। দুইটা আছে পিএনজি ফরম্যাট, দুটা আছে, একটা হচ্ছে PNG 8 আর একটা PNG 24। কেন, তাহলে সেটা বুঝি যে PNG 8 কী করছে, PNG 24 কী করছে। সি দেখাই যে PNG 8 এবং PNG 24 এর মধ্যে পার্থক্যটা, যে মানে এটার নিচে একটা শ্যাডো আছে না, দেখতেছেন শ্যাডো। হ্যাঁ, আমি যখন এটা একটা নর্মাল ডকুমেন্টে নিয়ে যাচ্ছি, কন্ট্রোল N ওকে দিলাম, এখানে যখন আমি এটা নর্মাল ডকুমেন্টে নিয়ে যাচ্ছি তখন কী হচ্ছে, এই শ্যাডোটা সুন্দর দেখা আছে। কিন্তু ইভেন যেই কালারে দিই, হ্যাঁ এখানে আমি যেই কালারে দিই, এরকম কালার দিলে শ্যাডোটা এরকম বোঝা আছে। কিন্তু আমি যদি এটাকে PNG 8-এ না করে ফাইল থেকে এটাকে সেভ ফর ওয়েব, এটাকে যদি আমি PNG 8-এ সেভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, তখন শ্যাডোটা এরকম সাদা দেখাবে। দেখি এটা সেভ করে দেখাই, সেভ ডেস্কটপে দেখালাম PNG, এটাতে এখানে সামনে লিখে দিই 8, সেভ। কি হচ্ছে, এটা ওপেন করি, এটা হচ্ছে PNG 8-এ সেভ করা। হ্যাঁ, এটা ওপেন করি ফটোশপে, দেখেন এটা যখন আমি আমার এখানে নিয়ে যাচ্ছি তখন কেমন হচ্ছে। আচ্ছা, ইন্ডেক্স মোডে চলে গেছে, এটাকে আমি মুডটা ইমেজ থেকে মুড 8 GB করে নিলাম। এবার এটাকে এখানে ড্র্যাগ করে নিই, দেখেন তো এটার মধ্যে পার্থক্য দেখতেছেন, কি পার্থক্য, কোয়ালিটি পার্থক্য আছে। যেমন এইটা 256টা কালার সাপোর্ট করে, কোনটা, PNG 8। PNG 8-এর ভূমিকা কি, PNG 8-এর ভূমিকা আমরা যেটা দেখতেছি যে ফাইল থেকে আমরা যখন সেভ ফর ওয়েব দিচ্ছি তখন এটা কি হচ্ছে, PNG 8 কয়টা কালার সাপোর্ট করে, 256টা। এবং অল্প কালার সাপোর্ট করার ফলে যেটা হচ্ছে, সে এই যে ট্রান্সপারেন্সিটা সেভাবে দেখাতে পারতেছে না। আমি কি বুঝাইতে পারতেছি, হ্যাঁ। আর যদি আমি এটাকে কি করি, PNG 24-এ নিই, তাহলে সে নাম্বার মিলিয়নস অফ কালার সাপোর্ট করে। তাহলে এক্সামে যদি আসে PNG 8 এবং 24-এর মধ্যে পার্থক্য কি, তখন লেখা যাবে, হ্যাঁ কি বেসিক পার্থক্য, PNG 8 56 আর PNG ওইটা হচ্ছে মিলিয়নস অফ কালার সাপোর্ট করে। হ্যাঁ, এবং দ্যাটস ওয়াই যেটা হয় সেটা হচ্ছে PNG 8-এর চাইতে PNG 24-এর কোয়ালিটি অনেক ভালো হয়, হয়তো মেমোরি সাইজটা একটু বেশি হবে। ঠিক আছে, তো তাহলে আমার প্রয়োজন মতো, যেমন আমাকে যদি ক্লায়েন্ট বলে যে আমার মেমোরি সাইজটা ছোট হতে হবে এবং এটাতে কালারও কম আছে, তাহলে আমরা কোনটাতে যাব, 8-এ। আর যখন দেখছি না কালারফুলটাও ঠিক রাখতে বলতেছে, মেমোরি সাইজ একটু বেশি হলেও সমস্যা নেই, তখন আমরা ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সির জন্য PNG 24টাকে সাপোর্টে নিব। বুঝে গেছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট। আর PNG 8 কি অ্যানিমেশন সাপোর্ট করে, PNG 24 অ্যানিমেশন না, অ্যানিমেশন কে সাপোর্ট করে, GIF ফরম্যাট। GIF এর অ্যাব্রিভিয়েশনটা আমার মনে নেই, এটা ওয়েবে দেখতে হবে, এগুলো অ্যাব্রিভিয়েশনগুলো ওয়েব থেকে দেখে নিন, অথবা হেল্পে আমরা পাবো হয়তো, ফটোশপ হেল্প। গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট লিখে রাখেন, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট, GIF। এই যে সব কিছু বলা আছে এখানে, এই যে HTML ফাইল ওয়েবের জন্য এটাকে আমরা কাজ করতেছি, হ্যাঁ, এবং এটাকে কীভাবে লো কম্প্রেস ফরম্যাটে কী করছে, কত কালার সাপোর্ট করতেছে, সব আছে। তাহলে GIF কি হচ্ছে, গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট। আর PNG কি দেখি, PNG হচ্ছে পোর্টেবল, মনে হয় না, সরি, ডেভেলপমেন্টে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। হ্যাঁ,
এই বেছে না, পরেরটা 11টায়। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের সেভ ফর ওয়েব বিষয়গুলো ক্লিয়ার হয়েছে তো না? এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এখান থেকে অনেকগুলো এক্সামে অনেক ধরনের কোশ্চেন আসবে, সেটা যাতে সবাই পারে। ওকে, এরপর আছে প্লেস। এরপর হচ্ছে প্লেস। প্লেস প্লেস কী করছে? প্লেসও ফাইল থেকে ওপেন করার মতন একটা বিষয়, বাট আমরা নর্মালি কী করতাম, যেমন এখানে আমার একটা ছবি লাগবে, আমরা কী করতাম এতদিন? আগে ফাইল থেকে ওপেন করে একটা ছবি ওপেন করতাম, রাইট? ওপেন করে যে ছবিটা দরকার সেই ছবিটাকে সিলেক্ট করে ওপেন দিব। দেওয়ার পরে তারপরে সেটাকে এখান থেকে কী করব, ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, কি ঠিক কি না? তারপরে সেই ছবিটা এখানে চলে আসবে, ঠিক আছে? কিন্তু আমরা প্লেসের মাধ্যমে ডাইরেক্ট ডকুমেন্টের মধ্যে সেই ছবিটাকে নিয়ে আসতে পারি। যেমন এই জায়গায় আমার দরকার, তাহলে আমি কী করছি, ফাইল থেকে প্লেস, দেন ছবি সিলেক্ট করলাম, প্লেস দিলাম, ডাইরেক্ট এখানেই চলে আসবে। তাহলে কোনটা সহজ? প্লেস। তাহলে কোনটা ইউজ করবেন এখন থেকে? হ্যাঁ, নতুন লেয়ারে, এবং এটা স্মার্ট অবজেক্ট আকারে আসবে। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ তো করা যাবে অবশ্যই। আমরা নর্মালি যদি একটা ছবি আমি এই ডকুমেন্টে নিয়ে আসবো, যেমন এখানে আমার গাড়িটা দরকার, তো গাড়িটা দরকার হলে আমরা এতদিন পর্যন্ত কী দেখছি, গাড়িটা আনবো কীভাবে, ফাইল থেকে ওপেন করলে কী হয়, সেটা একটা আলাদা, ফাইল থেকে ওপেন করলে সেটা একটা আলাদা, যে ফাইল থেকে ওপেন দিলাম, দেওয়ার পর ছবিটা সিলেক্ট করে ওপেন দিলাম, তো এটা একটা আলাদা ডকুমেন্টে আসে না? তারপরে তো এটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো, কীভাবে আনবো, মুভ টুল দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, এখানে চলে আসে। এরকম তো ঝামেলাটা, কিন্তু আমরা বলছি যে না, এভাবে আমরা করব না। আমরা কীভাবে করি, এটা ডাইরেক্ট এই ডকুমেন্টের মধ্যেই নিয়ে আসবো, তাতে করে ফাইল থেকে প্লেস থেকে ওটা দেখাই দিব, যে কোনো ছবি, এটা না দিলাম সে এটা দিলাম, প্লেস দিব, ডাইরেক্ট সেটা এখানে চলে আসবে। এখানে চলে আসছে। এবার এটা ছোটো করি বা বড় করি, যেটাই করি, বাট এটা মাথায় রাখতে হবে যে এটা স্মার্ট অবজেক্ট, তার মানে এটা কি ইরেজ করা যাবে? যাবে না, এটা ইরেজ করা যাবে না বা কিছু। তাহলে কি করব, যদি আমি এডিট করতে চাই তাহলে এটাকে কনভার্ট করে নিব আবার রাস্টারাইজ। তাহলে কীভাবে, তখন আবার এটাকে রাইট ক্লিক করে এটাকে আমরা রাস্টারাইজ লেয়ার করে নিব, তাহলে এটা আবার নর্মাল হয়ে গেল। তখন আবার এটাকে করা যাবে, হ্যাঁ ভেঙে যাবে, তার মানে হ্যাঁ আবার নর্মাল হয়ে গেল। অর্থাৎ স্মার্ট, ওই তখন যে স্মার্ট অবজেক্ট দেখালাম না, ওই বিষয়টাই, যে স্মার্ট অবজেক্টও করা যাচ্ছে, আবার যে কোনো সময় সেটা রাস্টার করে নিচ্ছি এডিট করার জন্য। বুঝা গেছে? তো এই হচ্ছে বিষয়। তাহলে প্লেস ক্লিয়ার? হ্যাঁ। আর এখানে ইম্পর্টেন্ট কী আছে, এরকম ইম্পোর্ট এক্সপোর্ট দরকার নেই আমাদের, ইম্পোর্ট করার জন্য ভিডিও ফ্রেম, এগুলো আমাদের ওই যে ইম্পোর্টটা মূলত আমরা ওই যে ম্যাক্সিমাম ইউজ করি যখন প্রজেক্ট লাগাই, স্ক্যানার চিনি না আমরা? স্ক্যানার কি, ওই কোনো ছবিকে আমরা স্ক্যান করে নিয়ে, তো স্ক্যানার যদি আমরা পিসিতে সেট আপ করি, অটোমেটিক এখানে ফাইল থেকে ইম্পোর্টের মধ্যে আমরা সেটা পাবো, ইম্পোর্টে এখানে চলে আসবে, এখানে চলে, তারপর এখানে ক্লিক করলে ডাইরেক্ট স্ক্যানারটা ওপেন হবে, তারপরে স্ক্যান করে ছবিটা ডাইরেক্ট ফটোশপে চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসবে যদি স্ক্যানার কোনো সেট করা থাকে, ঠিক আছে? আর বাকিগুলো এইভাবে আমি নিজেও ইউজ করিনি বা এগুলো করা হয় না। হ্যাঁ, তারপরে এক্সপোর্টে যায়, এটা আমরা পাথ টু ইলাস্ট্রেটর, যে কোনো একটা পাথ তৈরি করে এটা ইলাস্ট্রেটরে নিয়ে যাবো, তাহলে এটাকে পাথটাকে এক্সপোর্ট করে ইলাস্ট্রেটরের জন্য ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এটা এক্সপোর্ট করে। আচ্ছা, না ইম্পোর্ট, হ্যাঁ। আর এখানে কোনো একটা পাথ করছি, শুধু পাথটাকে এক্সপোর্ট করব। ইলাস্ট্রেটরে, এই যে ইলাস্ট্রেটর, সরি ইম্পোর্ট না, ইম্পোর্ট থেকে না, ডাইরেক্ট আমরা ফাইল থেকে ওপেন দিব যদি ইলাস্ট্রেটরের কোনো ফাইল এখানে নিয়ে আসতে চাই। ইলাস্ট্রেটরের কোনো ফাইল এখানে যদি ডাইরেক্ট নিয়ে আসতে, তাহলে ফাইল থেকে ওপেন, ওই এই ফাইলটা দেখাই দিব, এটা চলে আসবে। হ্যাঁ আনা যাবে, হ্যাঁ হ্যাঁ যাবে। না এআই ফাইল, এআই আমরা ইলাস্ট্রেটর আমরা ইউজ করিনি, করলে দেখবে যেখানে কী কী ফাইল ফরম্যাট দেবে, সব ফাইল ফরম্যাট সাপোর্ট করে, ঠিক আছে? এটা দেখলেই বুঝবো প্লেস বা ইম্পোর্ট। তো এখানে ইম্পোর্টটা ইম্পর্টেন্ট। এক্সপোর্টে আমরা যেটা করি পাথ টু ইলাস্ট্রেটর, অর্থাৎ কোনো একটা পাথকে ইলাস্ট্রেটরে নেওয়ার জন্য, যখন আমরা ইলাস্ট্রেটর শিখবো পরে এগুলোকে আমরা রিভিউ করব। আচ্ছা, হ্যাঁ বুঝিনি। হ্যাঁ, আমরা পিএইচডিকে নিয়ে যাব, বললাম তো এটা ইলাস্ট্রেটর দেখি, তখন আমরা এগুলোকে ক্লিয়ার করব, কারণ এখন তো ইলাস্ট্রেটর জানি না, চিনি না, তাহলে তখন দেখালে বুঝবো না, ঠিক আছে? যখন ইলাস্ট্রেটরটা আমরা দেখব তখন এটা আমাদের জন্য সহজ হবে। কারণ কি, কারণ আমি যেমন একটা ছবির ব্যাকগ্রাউন্ড ফেলে দিব, তখন আমরা এটাকে কীভাবে ইউজ করব, তখন ফটোশপে ব্যাকগ্রাউন্ডটা ফেলে তারপরে ইলাস্ট্রেটরে নিয়ে যেতে ইউজ করব নাকি? তো সেক্ষেত্রে পিএইচডিতে সেভ করবো, ইলাস্ট্রেটরে যা ইম্পোর্ট করলে এটা চলে আসবে,
ঠিক আছে, এগুলো বলবো আমরা, কম্পোজিশন তো করবই। ঠিক আছে, এরপরে এগুলো দরকার নেই অটোমেটিক, এখান থেকে দরকার নেই স্ক্রিপ্ট, এটা আছে পেজ সেট আপ, তো যেটা নর্মালি আমরা জানি যে পেজ সেট আপ ফাইল সাইজ চেঞ্জ করার জন্য, এটা প্রিন্টিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে ইউজ করব। আর এখান থেকে প্রিন্ট কমান্ড, এগুলো তো প্রিন্ট দেওয়ার জন্য বা এগুলো যেগুলো আছে জাস্ট প্রিন্ট কমান্ড দিয়ে আমরা প্রিন্ট করব কীভাবে, জাস্ট কোনো কিছু প্রিন্ট করতে হলে সেটা কীভাবে প্রিন্ট করবো সেখান থেকে এই বিষয়গুলো। আচ্ছা, আর ফাইনালি যেটা হচ্ছে ফাইল থেকে এখানে এক্সিট, অর্থাৎ যদি ক্লোজ করে ফেলতে চাই, এই হচ্ছে ফ্যাক্ট। তো আমরা বেসিক যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে ফেলছি। ঠিক আছে, ফাইল মেনু, তার মানে এতক্ষণ আমরা যেটা শেষ করলাম শুধুমাত্র ফাইল মেনু শেষ হলো। ওকে, তো আমরা ভিডিওটা এটাকে ক্লোজ করি।